আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো তাহলে আজকে আমরা 16th অ্যান্ড 17th সেঞ্চুরি পোয়েট্রি থেকে জন ডানের ওপরে কিন্তু আজকে শেষ ক্লাস। আমি স্ক্রিন অলরেডি শেয়ার করেছি, দেখা যাচ্ছে? একটু জানাবেন, ধন্যবাদ সানজিদা কাউসার। তো তাহলে গত ক্লাসগুলোতে আমরা কিন্তু সবগুলো কবিতা সম্পর্কেই বেশ ভালোভাবে জেনেছি। এভাবে আসলে যে কোনো টপিক সম্পর্কে একটু আগে ভালোভাবে জেনে নিতে হবে, পড়ে নিতে হবে, তাই না? আপনারা যখন বাসায় পড়বেন তখন আগে ওই টপিকটা সম্পর্কে ধারণা নেবেন, হোক সেটা কবিতা, হোক সেটা নাটক বা উপন্যাস, যেটাই হোক, টপিকটা সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়ার পরে এরপরে আমরা প্রশ্ন পড়ব, তাহলে সহজ লাগবে। তো এখান থেকে পার্ট সিতে জনডান থেকে আপনাদের 4টা প্রশ্ন পড়তে হবে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। যাদের কাছে আমাদের হ্যান্ডনোট বই আছে তারা তো 141 নাম্বার পেজে পেয়ে যাবেন, আর যাদের কাছে হ্যান্ডনোট বই নেই তারা পিডিএফে দেখতে পারবেন। তো এখান থেকে 4টা ব্রড কোশ্চেন আপনাদের পড়তে হচ্ছে। প্রশ্নগুলো খুবই কাছাকাছি, ঠিক আছে? আসলে জনডানের কবিতা মানেই কি? জনডানের কবিতা মানেই হচ্ছে সেখানে আমরা মেটাফিজিক্যাল এলিমেন্ট পাবো, তাই না? বিশেষ করে তার লাভ পয়েম যেগুলো যেগুলো তার ভালোবাসার কবিতা, অর্থাৎ দ্য সানরাইজিং, এ ভ্যালেডিকশন ফরবিডিং মর্নিং, দ্য ক্যানোনাইজেশন, এই 3টা কিন্তু লাভ পয়েম। তো এই কবিতাগুলোতে আমরা কি দেখতে পাই? মেটাফিজিক্যাল এলিমেন্টস দেখতে পাই, মেটাফিজিক্যাল বৈশিষ্ট্য দেখতে পাই। কীরকম? যে এই কবিতাগুলোতে আমরা ডিপ ইমোশন বা ডিপ পেশন দেখতে পাই, অর্থাৎ কবির গভীর আবেগ অনুভূতি দেখতে পাই। অর্থাৎ কবি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে গভীর আবেগ অনুভূতি প্রকাশ করেছেন তার প্রেমিকার প্রতি বা ভালোবাসার প্রতি। পাশাপাশি আমরা এই কবিতাগুলোতে ডিপ থট দেখতে পাই, থট বা আর্গুমেন্ট দেখতে পাই। অর্থাৎ কবি গভীর চিন্তাভাবনা এবং যুক্তি তর্ক করেছেন, লজিক্যাল আর্গুমেন্ট করেছেন, তাই না? তার ভালোবাসা প্রমাণ করার জন্য, বা তার ভালোবাসা যে বিশেষ, স্পেশাল, বা তার ভালোবাসা স্পিরিচুয়াল, বা ভালোবাসার কারণে তারা যে সাধু হয়ে যাচ্ছে, ক্যানোনাইজড হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো প্রকাশ করার জন্য তিনি কিন্তু লজিক্যাল আর্গুমেন্ট করেছেন, যুক্তিতর্ক করেছেন। তো তার সবগুলো কবিতাতেই কিন্তু আমরা একই রকম বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, তাই না? এছাড়া আরও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে কনসিটের ব্যবহার আমরা দেখতে পাই, যে তিনি উদ্ভট উদ্ভট সারপ্রাইজিং কম্প্যারিজন নিয়ে আসেন। তিনি হঠাৎ করে তার বেডরুমকে পুরো পৃথিবীর সাথে তুলনা করছেন, তাই না? বা প্রেমিক প্রেমিকার দুইটা আত্মাকে, দুইটা হৃদয়কে কম্পাসের দুইটা পায়ের সাথে তুলনা করছেন, এইটা দেখানোর জন্য যে দূরত্ব হলেও তারা কিন্তু অলওয়েজ কানেক্টেড থাকবে, সবসময় সংযুক্ত থাকবে, তাদের এই বন্ধনটা কিন্তু ছিঁড়বে না, তাই না? তো এই কনসেপ্টের ব্যবহার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো জনডানের সবগুলো কবিতাতেই আমরা এই জিনিসগুলোই কিন্তু দেখতে পাই, এবং প্রশ্নও কিন্তু হয় এই বিষয়গুলোর ওপরেই। যেরকম এই যে 7 নাম্বার কোশ্চেন, একটু খেয়াল করেন, হাউ ডাস ডান, কিভাবে জনডান ব্লেন্ড, মিশিয়েছেন, পেশন অ্যান্ড থট ইন হিজ পয়েমস। কিভাবে জনডান তার কবিতাতে পেশন এবং থট মিশিয়েছেন। অর্থাৎ পেশন মানে কি? আবেগ, গভীর আবেগ অনুভূতি, এবং গভীর চিন্তাভাবনা, থট মানে চিন্তাভাবনা, যুক্তিতর্ক, এগুলো মিশিয়েছেন। আমরা কিন্তু প্রশ্ন দেখা মাত্রই বোঝা যাচ্ছে যে উত্তরের মধ্যে আসলে কি কি লিখতে হবে, তাই না? তার কবিতাগুলোতে কিন্তু আমরা এই পেশন এবং থটের মিশ্রণই কিন্তু দেখতে পাচ্ছি। বা এই কবিতাতে কিন্তু, এই প্রশ্নে কিন্তু আবার হচ্ছে ওয়ার্ড চেঞ্জ করে দিতে পারে, ভোকাবুলারি চেঞ্জ করে দিতে পারে, যে হাউ ডাজ ডান ব্লেন্ড
পেশান এবং থট না দিয়ে দিয়ে দিল যে ইমোশন অ্যান্ড ইন্টেলেক্ট। হাউ ডাজ ডান ব্লেন্ড ইমোশন অ্যান্ড ইন্টেলেক্ট ইন হিজ পয়েমস? একই কথা। জন ডান কীভাবে তার কবিতাতে ইমোশন, আবেগ এবং ইন্টেলেক্ট, বুদ্ধি মিশিয়েছেন। আবেগ এবং বুদ্ধি, আবেগ এবং বুদ্ধির প্রয়োগ দুটাই তো আমরা দেখতে পাই তার কবিতায়, তাই না? দ্য সানরাইজিং কবিতায় তিনি কি করেছেন আমরা একটু পরে প্রশ্ন পড়ব, বিস্তারিতভাবে আলোচনা হবে। দ্য সানরাইজিং কবিতায় তিনি প্রথমেই তার প্রেমিকার প্রতি তিনি গভীর আবেগ প্রকাশ করেছেন না, বা তিনি যে তার প্রেমিকার সাথে একটা ভালো সময় কাটাচ্ছেন বেডরুমে, এই সময়টা তার কাছে অনেক মূল্যবান, অনেক আনন্দের। তো তার এই যে আবেগ, এই ইমোশন বা পেশান তিনি প্রথমেই প্রকাশ করেছেন, এবং এটা প্রকাশ করতে গিয়ে তিনি কি করেছেন? তিনি নানান যুক্তিতর্ক করছেন, তিনি সূর্যকে বোকাঝোকা করছেন, সূর্যের সাথে লজিক্যাল আর্গুমেন্ট করছে যে তোমার সময় অনুযায়ী কি আমাদের চলতে হবে, যাও তুমি অন্যদেরকে বকা দাও, অন্যদেরকে তুমি উঠাও, তাই না? তুমি ওই যারা স্কুলে যেতে দেরি করছে ওদেরকে তুমি উঠাও, যারা অফিস যেতে দেরি করছে ওদেরকে উঠাও, রাজপ্রাসাদের রাজার কর্মীদেরকে তুমি উঠাও, তাদেরকে সতর্ক করে দাও যে রাজা আজকে শিকারে বের হবেন, তাই না? তুমি গ্রামের কৃষকদেরকে উঠাও, উঠিয়ে বলো ওদেরকে কৃষিকাজ করতে যেতে বলো। তো এরকমভাবে যুক্তিতর্ক করতে দেখতে পাচ্ছি। এছাড়াও আরও কিভাবে দেখতে পাচ্ছি যে এই যে জন ডান তার বেডরুমে তার প্রেমিকাকে পেয়ে এতটাই খুশি, এতটাই পরিপূর্ণ, এতটাই স্যাটিসফাইড যে তাদের আর অন্য কোনো কিছু দরকার নেই। তারা একে অপরকে পেয়েই মনে হচ্ছে যেন পৃথিবীর সব কিছুই পেয়ে গেছে। তারা একে অপরকে পেয়েই মনে হচ্ছে যেন পৃথিবীর সমস্ত সম্পদ পেয়ে গেছে। এই কারণে যুক্তিতর্ক করে কি বলছে? এই যে তারা যে খুশি একে অপরকে পেয়ে, তাদের সবকিছু পাওয়া হয়ে গেছে, এটা কি? এটা হচ্ছে পেশান বা ইমোশন। ভালোবাসার কারণে তাদের এই যে ভালো লাগা কাজ করছে বা তাদেরকে পরিপূর্ণ খুশি মনে হচ্ছে, এটাই তো পেশান বা ইমোশন। আর থট কি? থট হচ্ছে এই যে তাদের যে আর কোনো কিছু লাগবে না এটা প্রমাণ করার জন্য তারা কিন্তু ওই বেডরুমটাকেই, কবি কিন্তু ওই বেডরুমটাকেই পুরো পৃথিবীর সাথে তুলনা করছে। কবি বলছে যে পৃথিবীর ওয়েস্ট ইন্ডিয়া এবং ইস্ট ইন্ডিয়া সবই আমাদের বেডরুমে অবস্থান করছে। কবি সূর্যকে বলছে যে যাও তুমি গিয়ে দেখে আসো, গতকাল যে সমস্ত রাজাদেরকে দেখেছো ওই সমস্ত রাজারা কি তাদের রাজ্যেই আছে নাকি সবাই আমার বেডরুমে এখন আছে? কেন? কারণ তাদের এই বেডরুমটাই হচ্ছে হোল ওয়ার্ল্ড। তো এটাই হচ্ছে যুক্তিতর্ক, এটাই থট, এটাই ইন্টেলেক্ট, তাই না? তো তাহলে আমরা ইমোশন এবং ইন্টেলেক্ট দুটাই কিন্তু পেয়ে যাচ্ছি, তাই না? বা পেশান এবং থট দুটাই কিন্তু পেয়ে যাচ্ছি। তো ইমোশন ইন্টেলেক্ট এভাবে আসুক বা পেশান ইন্টেলেক্ট বা পেশান থট আসুক, একই কথা। তাই না? এছাড়া 6 নম্বর আরেকটা কোশ্চেন, এটাও খুবই সিমিলার একটা প্রশ্ন, ওই ঘুরে ফিরে একই বিষয়। জন ডানের কবিতা মানেই ঘুরে ফিরে একই বিষয়। এই প্রশ্নটাও আবার দেখেন কত রকম ভাবে আসতে পারে। তো এই প্রশ্নের মূল বিষয় হচ্ছে যে প্রমাণ করতে হবে, জন ডানকে একজন লাভ পয়েট হিসেবে প্রমাণ করতে হবে, জন ডানকে একজন ভালোবাসার কবি হিসেবে প্রমাণ করতে হবে। অর্থাৎ জন ডান তার কবিতায় যে ভালোবাসা নিয়ে আলোচনা করেছেন, ভালোবাসা উপস্থাপন করেছেন, তো এই ভালোবাসাটা তিনি কিভাবে উপস্থাপন করেছেন, তো এটাই হচ্ছে প্রশ্নের মূল বিষয়। তো এই প্রশ্নটা আবার কিভাবে হতে পারে যে জন ডান যে সময় কবিতা লিখেছেন 17th সেঞ্চুরিতে, আর্লি 17th সেঞ্চুরিতে তিনি কবিতা লিখেছেন জন ডান। তো জন ডানের আগে কবিরা এই মেটাফিজিক্যাল ধারায় কবিতা লিখত না, তাই না? তাদের কবিতাতে এত যুক্তিতর্ক ছিল না, এত কনসিডার ব্যবহারও ছিল না, তাই না? তারা জাস্ট সিম্পলি, তারা যখন প্রেমের কবিতা লিখেছে সিম্পলি একটা সাধারণ সহজ সাধারণ প্রেমের কবিতা তারা লিখেছে। এত যুক্তিতর্ক বা এত প্রমাণ, এত কনসিট, এত তুলনা কিন্তু তারা টানেনি, তাই না? তো সেখান থেকেই প্রশ্নটা এরকম করা হয়ে থাকে যে জন ডানের ভালোবাসার কবিতায় তুমি কি কি নতুনত্ব দেখতে পাও? জন ডানের ভালোবাসার কবিতায় তুমি কি কি নতুনত্ব দেখতে পাও? অর্থাৎ এই যে জন ডান যে তার কবিতায় কনসিট ব্যবহার করছেন, আবার
পেশান এবং থট ব্লেন্ড করছেন, পেশান এবং থট মিশিয়ে দিচ্ছেন, কনসিট ব্যবহার করছেন, উইট ব্যবহার করছেন। উইট উইট মানে কি? উইট মানে হচ্ছে যে ফানি লাইন, ফানি এবং ক্লেভার লাইনগুলো, এগুলো হচ্ছে উইট। উইট ব্যবহার করছেন, তো এগুলোই তো নতুনত্ব। জন ডানের আগের সময়ের কবিরা এরকম করতো না। জন ডান বা মেটাফিজিক্যাল পোয়েটরাই প্রথম এই কাজ করা শুরু করে। তো তাহলে জন ডান তার ভালোবাসার কবিতায় কি কি নতুনত্ব যুক্ত করেছেন? তো এই যে পেশান এবং থটের মিশ্রণ, কনসিটের ব্যবহার, উইট এবং আর্গুমেন্ট, এগুলোই নতুনত্ব যুক্ত করেছেন। তো ওই কথাই কিন্তু বলা হচ্ছে যে ডিসকাস হাউ জন ডান হ্যাজ ব্রট নোভেলটি, নোভেলটি মানে নতুনত্ব। ডিসকাস হাউ জন ডান হ্যাজ ব্রট নোভেলটি ইন লাভ পোয়েমস, আলোচনা করো কিভাবে জন ডান তার ভালোবাসার কবিতাগুলোতে নতুনত্ব এনেছে। অর্থাৎ এই যে আগের জন ডানের আগের সময়ের কবিরা এগুলো ব্যবহার করেনি, জন ডান এগুলো ভালোবাসার কবিতা এগুলো ব্যবহার করেছে, এভাবে নতুনত্ব এনেছে। বা ইভালুয়েট জন ডান অ্যাজ এ লাভ পয়েট, জন ডানকে একজন ভালোবাসার কবি হিসেবে মূল্যায়ন করো। ওই একই উত্তর দিতে হবে যে জন ডান একজন মেটাফিজিক্যাল লাভ পয়েম, তিনি তার কবিতায় এই এই জিনিস ব্যবহার করেছেন, কনসিট ব্যবহার করেছেন, উইট অ্যান্ড আর্গুমেন্ট ব্যবহার করেছেন, পেশান এবং থটটাকে ব্লেন্ড করেছেন, একই বিষয়, তাই না? অথবা এরকম, ডান হ্যাজ ব্রোকেন দ্য মনোটনি, মনোটনি মানে একঘেয়েমি, ডান হ্যাজ ব্রোকেন দ্য মনোটনি অফ ট্রেডিশনাল পোয়েমস, অর্থাৎ জন ডান ভেঙে ফেলেছেন ঐতিহ্যবাহী বা চিরাচরিত কবিতাগুলোর একঘেয়েমি, অ্যান্ড ব্রট নভেলটি ইন লাভ পোয়েমস, এবং নতুনত্ব এনেছেন ভালোবাসার কবিতায়। কিভাবে? একই কথা কিন্তু। অর্থাৎ এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে জন ডান চিরাচরিত বা ঐতিহ্যগত যে ভালোবাসার কবিতাগুলো, এই কবিতাগুলোর একঘেয়েমি তিনি কিভাবে ভেঙে ফেলেছেন, এটাকে সরিয়ে তিনি কিভাবে নতুনত্ব এনেছেন তার কবিতায়, তাই না? অর্থাৎ এই যে জন ডানের আগের সময়ে যে লাভ পয়েমগুলো ছিল, এগুলোকে চিরাচরিত বা ঐতিহ্যগত কবিতা বলা হচ্ছে, ট্রেডিশনাল পয়েম বলা হচ্ছে। তো এই সমস্ত ট্রেডিশনাল পয়েমের মনোটনি বা একঘেয়েমিতা কিভাবে জন ডান ভেঙে ফেলে নতুনত্ব এনেছেন? অর্থাৎ এই যে তিনি উইট ব্যবহার করেছেন, উইট আর্গুমেন্ট ব্যবহার করেছেন, কনসিট ব্যবহার করেছেন, এই যে পেশান এবং থটকে ব্লেন্ড করেছেন, ওগুলোই লিখতে হবে। তো আবার এই যে প্রথমে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, ডান হ্যাজ কাম আউট, জন ডান বের হয়ে এসেছেন ফ্রম দ্য প্রোকিয়ালিজম অফ ট্রেডিশনাল পোয়েমস, এই চিরাচরিত কবিতাগুলোর একঘেয়েমিতা থেকে। জন ডান এই চিরাচরিত ভালোবাসার কবিতাগুলোর একঘেয়েমিতা থেকে বের হয়ে এসেছেন, এসে কি করেছেন? ইউসার্ড ইন নোভেলটি ইন লাভ পোয়েমস, এবং তার ভালোবাসার কবিতা নতুনত্ব যুক্ত করেছেন। কিভাবে সেটা প্রমাণ করো। ওই একই কথা, তাই না? তো তাহলে কিন্তু প্রশ্ন আমাদের আগে বুঝে নিতে হবে, তারপরে পড়তে হবে, তাহলে সহজেই বুঝে যাব। তো এই দুইটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, দুইটার মধ্যে একটা চলে আসবে। এছাড়াও আমরা দুইটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দেখতে পাচ্ছি, এগুলো পড়তে হবে। তো তাহলে আমরা প্রথমে 6 নম্বর ব্রড কোশ্চেনে চলে যাব। এটা 201 নম্বর পেজে আছে এটার উত্তর। তো তাহলে জন ডান কিভাবে তার কবিতায় নতুনত্ব যুক্ত করেছেন, একটু আমরা ইন্ট্রোডাকশনটা পড়ে দেখি। জন ডান ইজ দ্য পায়োনিয়ার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। জন ডান মেটাফিজিক্যাল কবিতার জনক। হি ইজ স্পেশালি, জন ডান কিন্তু মেটাফিজিক্যাল কবিতা এই ধারাটা কিন্তু তিনি শুরু করেন। হি ইজ স্পেশালি ফেমাস ফর হিজ লাভ পয়েমস, যেহেতু প্রশ্নটা লাভ পয়েম নিয়ে, ভালোবাসার কবিতা নিয়ে, তাই এই কথাটা বলা হচ্ছে যে হি ইজ স্পেশালি ফেমাস ফর হিজ লাভ পয়েমস, তিনি তার ভালোবাসার কবিতাগুলোর জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। ডান ব্রট নভেলটি টু লাভ পোয়েমস
ইন দ্য আর্লি 17th সেঞ্চুরি। জন ডান সপ্তদশ শতকের শুরুর দিকে, 17th সেঞ্চুরির শুরুর দিকে তিনি কি করেছেন, তিনি ভালোবাসার কবিতায় নভেলটি এনেছিলেন, নতুনত্ব এনেছিলেন। বিফোর হিম, তার আগে যে সমস্ত কবিরা ছিল তাদের ভালোবাসার কবিতা কেমন ছিল? লাভ পোয়েমস ওয়ার সিম্পল অ্যান্ড সুইট। তার আগে ভালোবাসার কবিতা ছিল খুব সাধারণ এবং মিষ্টি কবিতা, প্রেমের কবিতা। ঠিক আছে, এই সমস্ত কবিতায় কবিরা প্রেইজড দ্য বিউটি অফ দ্য বিলাভেড ইউজিং বিউটিফুল ইমেজেস অফ নেচার। এই সমস্ত জন ডানের আগে, অর্থাৎ বিফোর হিম, কবিরা কি করতেন? তারা দেখা যেত ভালোবাসার কবিতায় তারা কি করত, তারা এই যে প্রেইজ দ্য বিউটি অফ দ্য বিলাভেড, তারা তাদের প্রেমিকার খুব প্রশংসা করত এবং বিভিন্ন প্রকৃতির চিত্র ব্যবহার করে, প্রকৃতির বিভিন্ন চিত্রকল্প ব্যবহার করে তারা প্রেমিকার প্রশংসা করত। যে তোমাকে যেরকম, এই যে তোমাকে গোলাপের মতো সুন্দর লাগছে, বা তুমি আমার জীবনে একটা সূর্যোদয় হয়ে এসেছো, বা এই টাইপের মিষ্টি মিষ্টি খুব সিম্পল ইমেজ, চিত্রকল্প ব্যবহার করা হতো। ঠিক আছে, বাট ডান মেড লাভ পোয়েমস ক্লেভার অ্যান্ড ফুল অফ সারপ্রাইজিং আইডিয়াস। কিন্তু জন ডান কিভাবে নতুনত্ব আনলেন? তিনি ভালোবাসার কবিতাগুলোকে কি করে ফেললেন? ক্লেভার এবং ফুল অফ সারপ্রাইজিং আইডিয়াস নিয়ে আসলেন, খুব চতুর করে ফেললেন এবং আশ্চর্যজনক সব চিন্তা ভাবনা নিয়ে আসলেন তার ভালোবাসার কবিতাগুলোতে। অর্থাৎ এই যে সাপোজ এ ভ্যালেডিকশন ফরবিডিং মর্নিং এ বলা হচ্ছে যে যখন ভূমিকম্প হয় তো তখন এই পৃথিবীর কম্পনে সবাই ভয় পেয়ে যায়। ঠিক আছে, সবাই বলা বলি করে পৃথিবীর কি হলো, সবাই ভয় পেয়ে যায়, আতঙ্ক হয়। কিন্তু ভূমিকম্পের থেকেও অনেক বড় বিষয়, যেরকম বিভিন্ন প্ল্যানেট, বিভিন্ন গ্রহের যে ঘূর্ণন, এটা ভূমিকম্পের থেকে অনেক একটা হিউজ বিষয়, বড় বিষয়, কিন্তু এটা নিয়ে কারো মাথা ব্যথাই নাই, তাই না? তো এই কথাটা তিনি কেন বললেন? এই ধরনের জটিল আইডিয়া তিনি কেন আনলেন? তিনি এইটা বলার জন্য যে এরকমভাবে আমাদের ভালোবাসাটা আসলে স্পেশাল, এই ভূমিকম্পের মতো সাধারণ বিষয় না, বরং অনেক স্পেশাল। এই কারণে এই যে আমাদের অল্প সময়ের জন্য যে আমি বিদায় নিচ্ছি, তোমাকে ছেড়ে আরেক জায়গায় যাচ্ছি, কাজে যাচ্ছি, তো এই জন্য আসলে লোক জানাজানির কোনো প্রয়োজন নেই, কান্নাকাটি করার কোনো প্রয়োজন নেই, বরং তুমি নীরবে আমাকে বিদায় দাও, তাই না? তো এই যে ভালোবাসার কবিতায় জটিল জটিল যে কম্প্যারিজন, এগুলোই কিন্তু আসলে নতুনত্ব। তো আমরা অলরেডি সবাই বুঝে গেছি এগুলো। এছাড়াও তিনি কি করেছেন? এই আর্লি 17th সেঞ্চুরিতে তিনি তার লাভ পয়েমগুলোতে আরও কি এনেছেন? ব্লেন্ডেড বোথ থটস অ্যান্ড ফিলিংস। তিনি তার কবিতাতে এই গভীর চিন্তাভাবনা এবং গভীর আবেগ অনুভূতির তিনি মিশ্রণ ঘটিয়েছেন। তো তাহলে চলো নিচে দেখা যাক যে কিভাবে তিনি নতুনত্ব আনলেন। তো এখন এই যে কবিতা ধরে ধরে আলোচনা করা হচ্ছে, যেরকম দ্য সানরাইজিং কবিতায় আমরা কি দেখেছি, যে এই কবিতায় প্রথমেই দেখতে পাচ্ছি যে কবি তিনি সূর্যের সাথে একটা মানুষের মতো কথা বলছেন, সূর্যকে ডেকে তিনি কথা বলছেন, এমনকি সূর্যকে বকা দিচ্ছেন। ঠিক আছে, ডান টক্স টু দ্য সান লাইক এ পারসন, এমনকি তিনি সূর্যকে বকা দিচ্ছেন। হি কলস দ্য সান, তিনি সূর্যকে বকা দিয়ে বলছেন, বিজিওল ফুল আনরুলি সান, ব্যস্ত বুড়ো সূর্য, অভদ্র সূর্য, তোমার কি কোনো হুঁশ বুদ্ধি নেই? তুমি সকাল সকাল কেন এই জানালার ভেতর দিয়ে, পর্দার ভেতর দিয়ে তুমি এসে আমাদের রুমে আলো দিচ্ছ, আমাদেরকে জ্বালাচ্ছ? তোমার সময় অনুযায়ী কি প্রেমিক প্রেমিকারা চলবে? তো এই যে সূর্যকে হঠাৎ করে বকা দেয়া, রাগারাগি করা, এটাই তো নতুনত্ব। ঠিক আছে, আগে জন ডানের আগে কবিরা কি করতো? তারা বলতো যে তুমি সূর্যোদয়ের মতোই সুন্দর, তাই না? বা তুমি হচ্ছে উষার যে লাল সূর্যোদয়, ভোরবেলা যে লাল হয়ে সূর্য উঠে, তুমি এরকম লাল, এরকম টকটকে, এরকম সুন্দর, তাই না? কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে জন ডান সূর্যের সাথে রাগারাগি করছেন হঠাৎ করে, তাই না? তো তিনি সূর্যকে বলছেন যে যাও, জ্বালাতন করো না, বিকজ দে আর এনজয়িং দেয়ার মোমেন্ট আর্লি ইন দ্য মর্নিং ইন দ্য বেডরুম। কারণ কবি এবং তার প্রেমিকা তারা কি করছে? তারা তাদের এই সকাল সকাল তাদের বেডরুমে একটা চমৎকার সময় কাটাচ্ছে। তো এই যে সূর্যকে বকা দেয়া, দিস ইজ ভেরি ইউনিক,
এটা খুবই নতুন ছিল, তাই না? ওই যে ওই কথাই বলা হচ্ছে যে মোস্ট পয়েটস প্রেজ দ্য বিউটি অফ সানরাইজ। অধিকাংশ কবিরাই কি করতেন, এই সূর্যোদয়ের সৌন্দর্য তারা বর্ণনা করতেন তাদের কবিতায়, তাই না? কিন্তু জন ডান এই সূর্যকে বকা দিচ্ছেন। তো এই কাজটা তিনি কেন করছেন, কেন তিনি সূর্যকে বকা দিচ্ছেন? হি ডাজ দিস টু এক্সপ্রেস হাউ মাচ হি লাভস বিং উইথ হার। তিনি সূর্যকে এই কারণে বকা দিচ্ছেন যে তিনি আসলে প্রকাশ করছেন, তিনি এক্সপ্রেস করছেন হাউ মাচ হি লাভস বিং উইথ হার, তিনি তার সাথে থাকতে কতটা ভালোবাসেন, তার সাথে সময় কাটাতে কতটা তিনি ভালোবাসেন, তাই না? এই কারণেই তো তিনি বলছেন যে তুমি উঠে গেছো তাই আমাদেরও উঠতে হবে না, আমরা আমাদের মতো আমাদের সময়টাকে এনজয় করব, তোমার সময় মতো আমাদের না চললেও হবে, তাই না? প্রেমিক প্রেমিকারা কোনো সূর্য বা কোনো রুটিন মেনটেন করবে না। তো এরপরে কিন্তু এই যে এই কোটেশনটা আমরা পেয়ে গেলাম, তাই না? কবি বলছেন যে লাভ অল অ্যালাই, ভালোবাসা এটা সবসময় একই রকম থাকবে, কারো উপর নির্ভর করবে না। নো সিজন নোস নর ক্লাইম, ভালোবাসা জানে না কোনো ঋতু, না জানে কোনো জলবায়ু, তাই না? তো এই হচ্ছে বিষয়। তো এভাবে কিন্তু আমরা নতুনত্ব দেখতে পাচ্ছি। এছাড়া আরও কিভাবে নতুনত্ব দেখতে পাচ্ছি, যে তিনি সারপ্রাইজিং কম্প্যারিজন করছেন, আশ্চর্যজনক তুলনা তৈরি করছেন, বা তিনি কনসিপ্ট ব্যবহার করছেন, এটাও কিন্তু নতুনত্ব। কনসিপ্ট ব্যবহার করে তিনি বলছেন যে তাদের বেডরুমটাই আসলে হোল ওয়ার্ল্ড, যে দেয়ার বেডরুম বিকামস দ্য হোল ওয়ার্ল্ড, তাদের আর অন্য কোনো কিছু প্রয়োজন নেই, তারা এতটাই স্যাটিসফাইড একে অপরকে পেয়ে যে আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। তো যেহেতু তাদের এই বেডরুমটাই পুরো পৃথিবী হয়ে গেছে, তাই কবি বলছেন যে শি ইজ অল স্টেটস, তার প্রেমিকা হচ্ছে সমস্ত রাজ্য এবং সে হচ্ছে সমস্ত রাজ্যের রাজকুমার। শি ইজ অল স্টেটস অ্যান্ড অল প্রিন্সেস আই, সে হচ্ছে সমস্ত স্টেটস আর আমি হচ্ছে সমস্ত প্রিন্সেস, অর্থাৎ সমস্ত এই স্টেটগুলোর রাজকুমার, তাই না? নাথিং এলস ইজ, অন্য কোথাও আর কোনো কিছু নেই, সব কিছুই আমাদের এখানে, সব কিছুই আমাদের বিছানায়, আমাদের বেডরুমে। তো এরকম কম্প্যারিজন তিনি কেন ব্যবহার করছেন? কারণ দে ডু নট নিড এনিথিং এলস বাট ইচ আদার, তাদের একে অপরকে ব্যতীত আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। দে ফিল কমপ্লিট ইন দেমসেলভস, তারা একে অপরের মাঝেই পূর্ণতা পেয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে, পূর্ণতা পেয়ে গেছে, তাই না? তো সুতরাং হেয়ার ডান ইউজেস ক্লেভার আর্গুমেন্টস টু এক্সপ্রেস হিজ ডিপ লাভ, তিনি এই যে খুব চালাক যুক্তিতর্ক করলেন, ক্লেভার আর্গুমেন্ট ব্যবহার করলেন তার গভীর ভালোবাসা প্রকাশের জন্য, হুইচ ওয়াজ কোয়াইট নিউ ইন হিজ টাইম, যেটা ছিল তার সময়ে, জন ডানের সময় একেবারে নতুন একটা বিষয়, তাই না? এ ভ্যালেডিকশন ফরবিডিং মর্নিংয়েও আমরা একই রকম বিষয় দেখতে পাচ্ছি। এই কবিতায় কি দেখতে পাই, যে জন ডান একটা শর্ট ট্রিপে, একটা ছোট্ট কাজে, ভ্রমণে তিনি বের হচ্ছেন তার স্ত্রীকে রেখে। তো এই কারণে তার স্ত্রী কান্নাকাটি করছে এবং তিনি তার স্ত্রীকে বোঝাচ্ছেন যে নীরবে আমাকে বিদায় দাও, ঠিক আছে? এবং তিনি এই কবিতায় কি প্রমাণ করেন, যে দেয়ার লাভ ইজ স্পিরিচুয়াল, তাদের ভালোবাসা হচ্ছে আত্মিক, তাদের সম্পর্কটা হচ্ছে আত্মার সাথে আত্মার সম্পর্ক, নট বেসড অন ওয়ানলি দ্য বডি, তাদের ভালোবাসা শুধুমাত্র শরীরের উপর নির্ভর করছে না। তাই তিনি বলছেন যে যে সমস্ত সাধারণ প্রেমিক প্রেমিকা যাদের ভালোবাসা শরীরের উপর নির্ভর করে, তারা দূরত্ব মানতে পারে না, এই সাময়িক সময়ের জন্য দূরত্ব বা অ্যাবসেন্স তারা কিন্তু মানতে পারে না, তাদের ভালোবাসাও টিকে না। কিন্তু আমাদের ভালোবাসা যেহেতু স্পিরিচুয়াল, যেহেতু তাদের ভালোবাসা হচ্ছে স্পিরিচুয়াল, আত্মার সাথে আত্মার সম্পর্ক, তাই কিন্তু এই সাময়িক দূরত্বের কারণে তাদের ভালোবাসার কিছুই হবে না, বরং তাদের ভালোবাসা আরও মজবুত হবে, আরও বাড়বে। ওটাই বলা হচ্ছে যে ফিজিক্যাল ডিস্টেন্স ক্যান নট ব্রেক দেয়ার লাভ, তাই না? তো এরপরে আমরা আশ্চর্যজনক কি দেখতে পাচ্ছি, হেয়ার ডান ইউজেস এ কম্পাস মেটাফোর, তিনি কম্পাসের একটা রূপক ব্যবহার করেন, একটা তুলনা ব্যবহার করেন, টু এক্সপ্লেইন দেয়ার বন্ড, এই যে তাদের আত্মা যে সংযুক্ত একে অপরের সাথে, এটা ভাঙবে না, এটা তিনি প্রমাণের জন্য একটা কম্পাস মেটাফোর ব্যবহার করেন বা একটা কনসেপ্ট ব্যবহার করেন। এবং তিনি বলেন যে দেয়ার সোল আর লাইক 2 feet অফ এ ড্রয়িং কম্পাস, তিনি বলেন যে এই যে তার এবং তার স্ত্রীর
হৃদয়, তার এবং তার স্ত্রীর সোল, এগুলো কি? এগুলো হচ্ছে কম্পাসের দুইটা কাঁটার মতো। একটা কম্পাসের দুইটা পায়ের মতো, এবং 1 foot stays in the center, একটা ফুট সেন্টারে থাকে, অ্যান্ড দ্য আদার মুভস ইন এ সার্কেল, এবং আরেকটা দূরে ঘোরাফেরা করে। বৃত্ত আঁকানোর সময় দূরে আরেকটা পা ঘোরাফেরা করে, তাই না? তো যতই দুইটা পা দুই জায়গায়, কিন্তু তারা কিন্তু অলওয়েজ কানেক্টেড থাকে। স্টিল দে আর অলওয়েজ কানেক্টেড। দুইটা পা কিন্তু সবসময় সংযুক্তই থাকে। অর্থাৎ যদিও কবি তিনি ওই আরেকটা পায়ের মতো এখন দূরে ঘোরাফেরা করবেন, এবং কবির স্ত্রী ওই মাঝখানের পায়ের মতো কেন্দ্রে স্থির থাকবে, তবুও কিন্তু তাদের কোনো বিচ্ছেদ ঘটবে না, বরং তারা সবসময় সংযুক্তই থাকবে কম্পাসের দুইটা পায়ের মতো, তাই না? তো এই যে একটা সারপ্রাইজিং কম্প্যারিজন, এই যে একটা কনসিড, তো এটাই তো আশ্চর্যজনকভাবে নতুন ওই সময়, তাই না? এবং পাঠকরা পরে আশ্চর্য হয়ে গিয়েছে। তো দিস ইজ ভেরি নিউ অ্যান্ড ক্লেভার ওয়ে টু শো লাভ। এটা খুবই নতুন উপায় ছিল ভালোবাসা দেখানোর জন্য। নো পোয়েট ইউজড সাচ এ সাইন্টিফিক ইমেজ ইন লাভ পোয়েট্রি, তাই না? তো এই যে ভালোবাসার কবিতার মধ্যে এই যে সাইন্টিফিক ইমেজ, একটা বিজ্ঞান বিজ্ঞান বা জ্যামিতি, এগুলো কিন্তু কোনো কবিতায় কোনো কবি কিন্তু ব্যবহার করেনি, তাই না? দ্য ক্যানোনাইজেশনেও আমরা সারপ্রাইজিং কি দেখতে পাচ্ছি? এই যে বিশেষ করে ক্যানোনাইজেশন মানে কি? ক্যানোনাইজেশন মানে এই যে সাধুতে রূপান্তরিত, সাধু হিসেবে উপাধি পাওয়া। গত ক্লাসে কিন্তু আলোচনা হয়েছে, তাই না? গত ক্লাস যারা করেছে তারা ভালো বুঝতে পারবো যে ক্যানোনাইজেশন মানে কি। ধর্মের কারণে সাধু হয়ে যাওয়া। কোনো ব্যক্তি যখন তার ধর্মে খুব অবদান রাখে, তার ধর্ম প্রচারে বা খুব ভালোভাবে ধর্ম পালন করে, তো তখন সেই ধর্ম তাকে সাধু হিসেবে বা এই যে ঋষি হিসেবে বা দরবেশ হিসেবে বা এই যে ইসলাম ধর্মে যে অলিয়া হিসেবে উপাধি দিতে পারে, তাই না? সাধু হিসেবে বা সেইন্ট হিসেবে উপাধি দিতে পারে। তো এটাকেই বলে ক্যানোনাইজেশন। তো 17th সেঞ্চুরিতে, সপ্তদশ শতকে সবাই কি জানতো? যে ধর্মের কারণে মানুষ ক্যানোনাইজ হয়ে যায়। কিন্তু জন ডান এই বেটা এসে বলতেছে যে তারা ভালোবাসার কারণে ক্যানোনাইজ হয়ে গিয়েছে, মানে ভালোবাসাকে ধর্মের সাথে তুলনা করছে। তো এই যে একটা আশ্চর্যজনক তুলনা, তো এটাই তো নতুন, এটাই তো নোভেলটি ইন লাভ পয়েন্ট, তাই না? তো ক্যানোনাইজেশন কবিতাতে আমরা কি দেখতে পাচ্ছি? যে স্পিকার তিনি একজন বয়স্ক প্রেমিক, তো তিনি অনুরোধ করছেন যে প্লিজ আমাকে ভালোবাসতে দাও, আমাকে ক্রিটিসাইজ করো না, আমার সমালোচনা করো না, আমার নিন্দা করো না, তাই না? কারণ আমার ভালোবাসা তো কারো কোনো ক্ষতি করছে না। তো এই যে যুক্তিতর্ক, এই যে লজিক, এটাই তো নতুন প্রেমের কবিতায়। তিনি যুক্তিতর্ক করছেন, হিজ লাভ ডাজ নট সিঙ্ক শিপস, ডেস্ট্রয় ফার্মস অর স্প্রেড ডিজিজেস। তার ভালোবাসা কোনো বণিকের জাহাজও ডুবিয়ে দিচ্ছে না, কারো জমি বন্যায় প্লাবিতও করছে না, বা কোনো মহামারীও তৈরি করছে না। সো পিপুল শুড নট ডিস্টার্ব অর ইনসাল্ট দিস এজেড লাভার। সুতরাং অন্য কারো উচিত হবে না যে এই প্রেমিককে তারা ডিস্টার্ব করে, এটা উচিত হবে না। এবং সে আরও বলছে যে দেয়ার লাভ ইজ সো ডিপ অ্যান্ড পাওয়ারফুল দ্যাট, তাদের ভালোবাসা এতই গভীর এবং এত শক্তিশালী যে দে উইল বিকাম সেইন্টস অফ লাভ আফটার ডেথ, মৃত্যুর পরে তারা ভালোবাসার সাধু হয়ে যাবে, তাই না? এবং পোয়েট্রি উইল মেক দেয়ার লাভ ইমর্টাল, কবিতাই তাদের ভালোবাসাকে অমর করে রাখবে। দে উইল বি সেইন্টস অফ লাভ, তারা ভালোবাসার সাধু হবে, অ্যান্ড পিপুল উইল রিমেম্বার দেম ফর দ্য ডিপ লাভ, এবং মানুষ তাদের এই গভীর বা পবিত্র ভালোবাসার জন্য তাদেরকে স্মরণ করে রাখবে, তাই না? যেরকমটা কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলছেন, অ্যান্ড বাই দিস হিমেন্স, এই গানের মাধ্যমে, এই গানগুলোর মাধ্যমে, এই প্রেমের গানগুলোর মাধ্যমে বা এই প্রেমের কবিতাগুলোর মাধ্যমে, অল শ্যাল অ্যাপ্রুভ আস, সবাই আমাদেরকে মেনে নিবে, স্বীকার করে নিবে, ক্যানোনাইজড ফর লাভ, যে আমরা ভালোবাসার সাধু হয়ে গিয়েছি, তাই না? তো দিস ইজ ভেরি সারপ্রাইজিং অ্যান্ড নিউ আইডিয়া ফর এ লাভ পয়েম। তো এই জিনিসটা হচ্ছে খুবই আশ্চর্যজনক এবং প্রেমের ক্ষেত্রে নতুন একটা বিষয়। ডান সেজ দ্যাট লাভ ইজ হলি থিং অ্যান্ড লাভার্স আর সেইন্টস, নট অফ রিলিজন বাট অফ লাভ। কেন এই আইডিয়াটা নতুন?
কারণ এখানে ডান বলছেন যে ভালোবাসা হচ্ছে একটা পবিত্র জিনিস এবং প্রেমিক প্রেমিকারা হচ্ছে প্রেমের সাধু, তাই না? তো সাধু তো সাধারণত রিলিজিয়নের হয়, পবিত্র সাধারণত ধর্মের হয়, কিন্তু এরা প্রেমের সাধু হয়ে গেছে, প্রেমের কারণে পবিত্র হয়ে গিয়েছে। তো এটাই নতুন, এই আইডিয়াটাই নতুন। তো তাহলে ইন শর্ট আমরা মূলত কি দেখতে পাচ্ছি, যে তার কবিতায় কোন কোন নতুনত্ব আমরা পাচ্ছি, যে এই যে তার ক্লেভার অ্যান্ড সারপ্রাইজিং আইডিয়াস টু এক্সপ্রেস ডিপ লাভ, গভীর ভালোবাসা প্রকাশের জন্য তার যে এই যে প্রচণ্ড বুদ্ধিমান এবং আশ্চর্যজনক যে আইডিয়াগুলো, এটার কারণে। এছাড়া আমরা তার ব্লেন্ড অফ থটস অ্যান্ড ফিলিংস পাচ্ছি, তিনি গভীর আবেগ এবং চিন্তা ভাবনার মিশ্রণ ঘটিয়েছেন। ইউজ অফ কনসিটস পাচ্ছি, তিনি তার কবিতায় কনসিট ব্যবহার করেছেন, যেরকম প্রেমিক প্রেমিকার হৃদয়কে কম্পাসের দুইটা কাটার সাথে তুলনা করেছেন। এছাড়া উইট আর্গুমেন্ট পাচ্ছি। এই সমস্ত কারণে কিন্তু জন ডান তার ভালোবাসার কবিতায় নোভেলটি এনেছেন, নতুনত্ব এনেছেন, তাই না? খুবই সহজ, আপনারা বাসায় পড়ে নেবেন। এরপরে এটা আরো সহজ প্রশ্ন, যে জন ডান কিভাবে পেশান এবং থটের মিশ্রণ ঘটিয়েছেন তার কবিতায়, তাই না? বা ইমোশন এবং ইন্টেলেক্টের মিশ্রণ ঘটিয়েছেন, বা এখানে পেশান ইমোশন বাদ দিয়ে এখানে ফিলিংসও দিতে পারে। ফিলিংস, হাউ ডাস ডান ব্লেন্ড ফিলিংস অ্যান্ড থট, সেটাও দিতে পারে। কিভাবে তিনি এটার মিশ্রণ ঘটিয়েছেন, এগুলোকে কিভাবে তিনি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করেছেন, সেটাই আলোচনা করতে হবে, তাই না? তো আমরা কিন্তু সবগুলো কবিতাতেই এটার ব্লেন্ড দেখতে পাচ্ছি, যেরকম দ্য সানরাইজিং এ কিভাবে এই যে তিনি সূর্যকে বকা দিচ্ছেন, সূর্যকে বকা দিচ্ছেন কেন? তার এই যে ডিপ পেশান প্রকাশের জন্য, ডিপ পেশান বা ডিপ ইমোশন প্রকাশের জন্য, যে আমি আমার প্রেমিকাকে অনেক ভালোবাসি এবং এই যে বেডরুমে আমি আমার প্রেমিকার সাথে এই মুহূর্তটা অনেক এনজয় করছি, তাই না? তো তাই আমি কি আমরা এই সময়টা উপভোগ করতেই থাকবো, সূর্য যতই উঠে উঠুক, তাই না? তো এগুলো কি? এগুলো হচ্ছে কবির ডিপ ইমোশন, পেশান, ডিপ ফিলিংস, এগুলো গভীর ভালোবাসার প্রকাশ। তো এটা করতে গিয়ে তিনি কি করছেন? তিনি থট ব্যবহার করছেন। থট, চিন্তা ভাবনা বা যুক্তিতর্ক ব্যবহার করছেন। থট কিভাবে? যে তিনি সূর্যকে বকা দিচ্ছেন এটা বোঝানোর জন্য যে তাদের ভালোবাসা হচ্ছে টাইমলেস, তাই না? সময়ের উপরে তাদের ভালোবাসা ডিপেন্ড করবে না, তারা যে কোনো সময় প্রেম করতে পারবে। হি সেজ দ্যাট লাভার্স ক্যান এনজয় দেয়ার টাইম হোয়েন এভার দে ওয়ান্ট, প্রেমিক প্রেমিকারা তাদের কি করতে পারে? তাদের ভালোবাসাকে উপভোগ করতে পারে যে কোনো সময়, যখন তারা চাইবে। দে ডু নট হ্যাভ টু ফলো দ্য সান অর মেইনটেন এ রুটিন, তাদের সূর্যের সময় অনুযায়ী চলতে হবে না, বা কোনো নিয়মকানুন, কোনো রুটিন তাদের ফলো করতে হবে না, বরং কি তাদের ভালোবাসা সবসময় সমান। তাদের ভালোবাসা না জানে কোনো ঋতু, না জানে কোনো জলবায়ু, তাই না? দিস মিনস থিংস লাইক সিজনস, ক্লাইমেট, আওয়ার্স, ডেজ, মান্থস আর নট ইম্পর্টেন্ট ইন লাভ। এই যে ঋতু, জলবায়ু, ঘন্টা, দিন, মাস, এগুলো ভালোবাসায় কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, ভালোবাসায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? তো এগুলো তিনি কেন ব্যবহার করছেন? এই যে তার ডিপ ফিলিংস বা ডিপ ইমোশন, ডিপ পেশন প্রকাশের জন্য তিনি এই যুক্তিতর্কগুলো করছেন, এই থটগুলো আনছেন। তো এভাবেই তো পেশন এবং থট ব্লেন্ড হয়ে যাচ্ছে। এরপরে তিনি আরেকটা লজিক্যাল থট নিয়ে আসেন। সেটা কি? সেটা হচ্ছে এই যে তাদের এই বেডরুমটাই হচ্ছে পুরো পৃথিবী, তাই না? ওই একই বিষয়। আমরা নেক্সট কবিতায় চলে যাচ্ছি, এ ভ্যালেডিকশন ফরবিডিং মর্নিং। এখানেও কিন্তু ভালোবাসা প্রকাশের জন্য যুক্তিতর্ক করা হচ্ছে। এখানে বোঝানো হচ্ছে যে তাদের ভালোবাসাটা হচ্ছে স্পিরিচুয়াল, আত্মার সাথে আত্মার সম্পর্ক, অনেক গভীর ভালোবাসা, অনেক স্ট্রং ভালোবাসা, যেটা কখনো ভাঙবে না, তাই না? তো এটা প্রমাণের জন্য তিনি কি বলছেন? তিনি বলছেন যে সাধারণ প্রেমিক প্রেমিকাদের ভালোবাসা নির্ভর করে শরীরের ওপর,
তাই না? এই যে ডাল সাবলুনারি লাভার্স, তাদের ভালোবাসার সোলটা হচ্ছে কি সেন্স, তাই তারা ক্যান নট অ্যাডমিট অ্যাবসেন্স, কবিতার লাইনগুলো কিন্তু আমরা পড়েছি, তাই না? সাধারণ প্রেমিক প্রেমিকাদের ভালোবাসার প্রধান বিষয় হচ্ছে শরীর, তাই তারা দূরত্ব মানতে পারে না, তাদের ভালোবাসা টিকে না। কিন্তু তোমার আর আমার ভালোবাসা স্পেশাল, স্পিরিচুয়াল, আত্মার সাথে আত্মার সম্পর্ক, আত্মার সাথে আত্মার ভালোবাসা। তাই এই সামান্য দূরত্ব আমাদের ভালোবাসার কিছুই করতে পারবে না, বরং আমাদের ভালোবাসা আরও বাড়বে, আরও এক্সপান্ড হবে, আরও এক্সপানশন হবে। ঠিক যেরকম একটা সোনার পাতকে পিটালে কি হয়ে যায়, সেটা ভাঙে না, বরং আরও বর্ধিত হয়ে যায়, পাতলা হয়ে যায় আরও। তো এরকমভাবে আমাদের ভালোবাসা ভাঙবে না, বরং আরও মজবুত হবে, তাই না? এছাড়াও ভালোবাসা, তাদের ভালোবাসা যে কখনো ভাঙবে না, তাদের দুইটা সোল যে অলওয়েজ কানেক্টেড, তো এটা প্রমাণের জন্য কিন্তু আমরা আবার এই যে থট দেখতে পাচ্ছি বা ক্লেভার কম্প্যারিজন দেখতে পাচ্ছি, যে তাদের দুইটা হৃদয়কে কাটা কম্পাসের দুইটা পায়ের সাথে তুলনা, তাই না? একটা থাকে সেন্টারে, আরেকটা বৃত্ত আঁকানোর জন্য দূরে যায়, কিন্তু তবুও তারা অলওয়েজ কানেক্টেড থাকে। এরপরে কিন্তু দ্য ক্যানোনাইজেশনেও আমরা একই জিনিসই দেখতে পাচ্ছি, যে এই বুড়ো প্রেমিক, মধ্যবয়স্ক প্রেমিক, তার এতই এতই লাভ, এতই পেশান, এত ইমোশন, যে সে প্রথম থেকেই যুক্তিতর্ক করছে। সে প্রথম থেকে কি বলছে, যে আমার ভালোবাসা কি কারো ক্ষতি করছে, আমার ভালোবাসা কি কোনো বণিকের জাহাজ ডুবিয়ে দিয়েছে, মানে আমার আমার ভালোবাসার দীর্ঘশ্বাস, আমার ছাই, আমার দীর্ঘশ্বাস কি কোনো বণিকের জাহাজ ডুবিয়ে দিয়েছে, আমার কান্না, আমার টেয়ার্স কি কারো জমি প্লাবিত করেছে, আমার ঠান্ডা, আমার কোল্ডনেস কি বসন্ত ঋতুকে আসতে বাধা দিচ্ছে, আমার শরীরের উষ্ণতা, আমার ভালোবাসার উষ্ণতা কি মৃত্যুর হার বাড়িয়ে দিচ্ছে, প্লেগে মারা যাওয়া মৃতদের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে না। এখনো সবকিছুই ঠিক মতোই চলছে, সোলজাররা এখনো যুদ্ধ করছে, আইনজীবীরা এখনো তর্ক ঝগড়া করেই যাচ্ছে, মক্কেল খুঁজেই বেড়াচ্ছে। তো তাহলে প্লিজ আমাকে ভালোবাসতে দাও, আমাকে জ্বালাতন করো না। তো এই যে এই মধ্যবয়স্ক প্রেমিকের এত ভালোবাসা, এত প্রেম, এগুলো কি? এগুলোই তো ইমোশন, ডিপ ফিলিংস। তো এই ডিপ ফিলিংস প্রকাশের জন্য তিনি যুক্তিতর্ক করছেন। এছাড়াও আরেকটা কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই, যে তিনি তাকে এবং তার প্রেমিকাকে ফিনিক্স পাখির সাথে তুলনা করছেন। মিথিক্যাল বার্ড ফিনিক্স, যে পাখিটা মারা যাওয়ার পরে আবারও তার ছাই থেকে পুনর্জন্ম হয়ে আকাশে উড়ে যায়। অর্থাৎ তিনি তাকে এবং তার প্রেমিকাকে ফিনিক্স পাখির সাথে তুলনা করে বোঝাতে চাচ্ছেন যে আমাদের প্রেমের কোনো মৃত্যু নেই, আমাদের প্রেম ইটার্নাল, চিরস্থায়ী, আমাদের ভালোবাসা এতই গভীর যে মৃত্যুও আমাদেরকে আলাদা করতে পারবে না, আমাদের প্রেম চিরকাল থেকে যাবে। এমনকি মৃত্যুর পরে আমরা সাধু হয়ে যাব, প্রেমের সাধু হয়ে যাব, সবাই আমাদের কাছে প্রার্থনা করবে যে তোমাদের মতো ভালোবাসা শেখাও, তাই না? তো ওই বিষয়গুলো কিন্তু আসবে। বেটার মাই হার্ট, বেটার মাই হার্টে এখানেও কিন্তু আমরা লজিক্যাল থট দেখতে পাচ্ছি। কেন? এখানে ঈশ্বরের প্রতি আবেগ প্রকাশের জন্য, ধর্মের প্রতি আবেগ প্রকাশের জন্য। বেটার মাই হার্টে আমরা কি দেখেছি, যে এখানকার স্পিকার তিনি ধর্ম নিয়ে সংশয়ে ভুগছেন, তার মনের মধ্যে একটা ডাউট এসেছে, রিলিজিয়াস ডাউট, কিন্তু তিনি প্রাণপণে চেষ্টা করছেন, গভীর আবেগ অনুভূতি দিয়ে চেষ্টা করছেন ঈশ্বরের কাছাকাছি যেতে, ঈশ্বরের ভালোবাসা পেতে তিনি চেষ্টা করছেন। তো এই যে ঈশ্বরের ভালোবাসা পেতে তার যে এই প্রচন্ড চেষ্টা, এটাই তো তার ডিপ পেশান বা ডিপ ফিলিংস, ডিপ পেশান ফর রিলিজিয়ন। এর আগে আমরা দেখেছি পেশান ফর লাভ, এখানে পেশান ফর রিলিজিয়ন বা পেশান ফর গডস লাভ, পেশান ফর গডস লাভ, ডিপ ইমোশন ফর গডস লাভ, তাই না? তিনি ঈশ্বরের ভালোবাসা পেতে চাচ্ছেন, ঈশ্বরের কাছাকাছি আসতে চাচ্ছেন, এবং এটা করতে গিয়ে তিনি অনেক যুক্তিতর্ক দিচ্ছেন। তিনি বলছেন যে আমার হৃদয়টা হয়ে গেছে সেই শহরের মতো, আমার হৃদয়টা সেই শহরের মতো যে শহরটা শয়তান দখল করে নিয়েছে। অর্থাৎ আমার হৃদয়ে তো আপনার থাকার কথা, ঈশ্বর, আমার হৃদয়ে তো আপনার থাকার কথা, কিন্তু সেই হৃদয়টা শয়তান দখল করে নিয়েছে।
তাই না? তো এটা চমৎকার যুক্তিতর্ক, চমৎকার থট। এছাড়া চমৎকার থট কি দেখতে পাচ্ছি, যে আমি তো আপনার কাছাকাছি আসতে চাই, আমি আপনার ভালোবাসা পেতে চাই, কিন্তু আমার বিয়ে হয়েছে শয়তানের সাথে। তাই কবি কি বলছেন যে আনটাই অর ব্রেক দ্যাট নট এগেন, এই বিয়ের বন্ধনটা আপনি ছিঁড়ে ফেলুন, ভেঙে দিন, এবং আপনি আমাকে কি করুন, ইমপ্রিজন করুন, বন্দি করে ফেলুন। তো এখানে আমরা আবারও থট এবং পেশন ফর রিলিজিয়ন বা পেশন ফর গডস লাভ দেখতে পাচ্ছি এখানে, তাই না? তো সুতরাং আমরা তার সবগুলো কবিতাতেই ব্লেন্ড অফ পেশন এবং থট বা ব্লেন্ড অফ ইমোশন অ্যান্ড ইন্টেলেক্ট এগুলো দেখতে পাচ্ছি, তাই না? তো এই হচ্ছে বিষয়। আমরা আরেকটা কোশ্চেন সম্পর্কে একটু ধারণা নিব, যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখো এ ভ্যালেডিকশন ফরবিডিং মর্নিং কবিতার একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখো। তো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে বললে ওই কবিতার মেইন আইডিয়া আলোচনা করতে হয়। মেইন আইডিয়া, ওই কবিতাতে আসলে কি আলোচনা, কবি কি বলেছেন, কি বোঝাতে চাচ্ছেন, সেগুলো আলোচনা করতে হয়। ঠিক আছে, তো প্রথমে ওগুলোই আলোচনা করা হচ্ছে। তো এরপরে মেইন আইডিয়াটা যখন আলোচনা শেষ হয়ে যায়, এখানে মেইন আইডিয়া আলোচনা করা হয়েছে যে এই কবিতায় আসলে কি ঘটছে, কবি কি বলতে চাচ্ছেন। অর্থাৎ এই যে কবি যে একটা ছোট্ট শর্ট ট্রিপে যাচ্ছেন তার স্ত্রীকে রেখে, তো এই জন্য তিনি তার স্ত্রীকে বলছেন যে তুমি কান্না করো না, দুঃখ করো না, কারণ আমাদের ভালোবাসাটা স্পেশাল, তাই না? এটার মর্যাদা কমে যাবে যদি তুমি কান্না করো, আমাকে যদি নীরবে বিদায় না দাও তাহলে আমাদের ভালোবাসার মর্যাদা কমে যাবে। তো আমাদের ভালোবাসা তো ফিজিক্যাল লাভ না, যাদের ফিজিক্যাল লাভ, সাধারণ প্রেমিক প্রেমিকা, তাদের ভালোবাসা টিকে না সামান্য দূরত্বের কারণে, কিন্তু আমাদের স্পেশাল লাভ, স্পিরিচুয়াল লাভ, তাই না? তাই আমাদের বিদায় কেমন হওয়া উচিত? ওই ঠিক যেরকম কোনো ভালো ব্যক্তি যখন মারা যায় নীরবে তার প্রাণটা বের হয়ে যায়, কেউ বুঝতেও পারে না, এরকম ভাবে আমাদেরও বিদায় নেওয়া উচিত, তাই না? নীরবে। তো এরপরে তাদের ভালোবাসা যে স্পিরিচুয়াল, কখনো ভাঙবে না, এটা বলার জন্য তিনি কি করলেন, তিনি ওই যে তাদের দুইটা হৃদয়কে কম্পাসের দুইটা কাঁটার সাথে তুলনা করলেন, তাই না? তো এই আইডিয়াগুলোই প্রথমে আলোচনা করতে হবে, কবিতার মেইন আইডিয়া। এরপরে কবিতাতে বিশেষ বিশেষ কি কি জিনিস আমরা খুঁজে পাচ্ছি, ইন্টারেস্টিং বা বিশেষ বিশেষ জিনিসগুলো আলোচনা করতে হয়। যেরকম এই কবিতার বিশেষ জিনিসই হচ্ছে কনসিট, বিশেষ উল্লেখযোগ্য জিনিসই এই কবিতার ক্ষেত্রে হচ্ছে কনসিট, কনসিটের ব্যবহার, চমৎকার কনসিটের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, তাই না? প্রেমিক প্রেমিকার দুইটা আত্মাকে কম্পাসের দুইটা কাঁটার সাথে তুলনা করা হচ্ছে। আবার কি বলা হচ্ছে, যে প্রথমে কবিতার প্রথমে আমরা কি দেখেছিলাম, প্রথমে বলা হয়েছিল যে তাদের সোল যদি এক হয়, তাদের দুজনের সোল হচ্ছে এক, একটাই সোল, মানুষ দুইটা কিন্তু তাদের হৃদয় হচ্ছে একটা, তাই না? এবং এই যে কবিতার প্রথমে থেকে কিন্তু এরকম বলা হয়েছিল যে কবি যে অল্প সময়ের জন্য দূরে যাচ্ছে, তো এইটা তাদের ভালোবাসা ভাঙবে না, এটা নট এ ব্রিজ, এটা নট এ ব্রিজ, এটা কোনো ত্রুটি না, তাদের ভালোবাসার কোনো ত্রুটি না, বা তাদের ভালোবাসা ভাঙবে না, বরং এটা কি, এটা হচ্ছে একটা এক্সপ্যানশন, বরং তাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। ঠিক যেরকম ওই যে স্বর্ণের পাতকে পিটিয়ে একদম পাতলা করে ফেলা যায়, তাও ভাঙে না, এরকম ভাবে তাদের দুইটা হৃদয় একই। তো কবি যখন দূরে যাবে, তাদের মধ্যে দূরত্ব তৈরি হবে, তখন তাদের ভালোবাসা ভাঙবে না, বরং এক্সপান্ড হবে, এক্সপানশন হবে, আরো আরো বাড়বে, তাই না? তো এটাও একটা কনসেপ্ট। আবার কম্পাসেরটাও একটা কনসেপ্ট, যে তাদের এই যে আনব্রেকেবল লাভ, ভাঙবে না এরকম ভালোবাসাকে স্বর্ণের পাতের সাথে তুলনা করা হচ্ছে,
যে পাটটাকে পিটিয়ে চিকন করে ফেলা হচ্ছে। তো এটাও একটা কনসেপ্ট, তাই না? এছাড়াও আরও কি কনসেপ্ট, যে তাদের হৃদয় যদি দুইটা হয়, দুজনের দুইটা হৃদয় যদি হয়, তবুও তারা কেমন, কম্পাসের দুইটা পায়ের মতো, তারা অলওয়েজ কানেক্টেড থাকবে, দূরত্ব তৈরি হলেও অলওয়েজ সংযুক্ত থাকবে। তো কনসেপ্ট পেলাম, এরপরে আবার সিম্বল, কিছু ইমেজ, চিত্রকল্প বা সিম্বল আছে এই কবিতায়, সেগুলো আলোচনা করতে হবে। যেরকম এখানে এই যে কম্পাস এবং গোল্ড, এগুলো হচ্ছে সিম্বল। এগুলো কিসের সিম্বল? এই কবিতায় কম্পাস, গোল্ড এগুলো সিম্বল। কম্পাস সিম্বলাইজেস দ্য ইউনিটি অফ দ্য সোলস অফ দ্য লাভার্স। কম্পাস একটা প্রতীক। কম্পাস এই প্রতীকের মাধ্যমে আমরা কি বুঝতে পারছি, যে এই যে এই প্রেমিক প্রেমিকার আত্মার যে সংযুক্তি, প্রেমিক প্রেমিকার আত্মা দুইটা সবসময় একে অপরের সাথে লেগে আছে, অবিচ্ছেদ্য, এটা বোঝা যাচ্ছে কম্পাসের মাধ্যমে, কম্পাস প্রতীকের মাধ্যমে। সিম্বল আসলে কি জিনিস? সিম্বল মানে হচ্ছে কোনো সাহিত্যকর্মে ব্যবহৃত এমন একটা অবজেক্ট বা এমন একটা ক্যারেক্টার বা এমন একটা অ্যাকশন বা এমন একটা ইভেন্ট যেটা কোনো গভীর অর্থ প্রকাশ করে। তো এই যে কম্পাস, কম্পাস মানে কি? কম্পাস মানে একটা সাধারণ কম্পাস, তাই না? কিন্তু এটার গভীর অর্থ আছে। এটার গভীর অর্থ কি? এই কম্পাসের মাধ্যমে বোঝা যাচ্ছে যে প্রেমিক প্রেমিকার দুইটা হৃদয় অবিচ্ছেদ্য, সবসময় তারা সংযুক্ত। থিন গোল্ড ইজ দ্য সিম্বল অফ দেয়ার পিওর অ্যান্ড আনব্রেকেবল লাভ। এই যে থিন গোল্ড, সোনার পাত, সোনার পাতলা পাত। তো গোল্ড মানে তো সোনা, তাই না? তো কিন্তু সোনা একটা প্রতীক। কিসের প্রতীক? গোল্ড মানে কি? আমরা জানি গোল্ড অনেক পিওর হয় না? তো তার মানে তাদের পিওর লাভ, গোল্ড মানেই হচ্ছে তাদের পিওর লাভ, তাদের বিশুদ্ধ ভালোবাসার প্রতীক গোল্ড। আবার গোল্ড কি ভাঙছে? গোল্ড গোল্ড তো ভাঙছে না। গোল্ডকে যতই পিটাও সেটা পাতলা হয়ে যাচ্ছে। তার মানে কি? গোল্ড আনব্রেকেবল। এজন্য গোল্ড আবার আনব্রেকেবল লাভের প্রতীক। তাহলে গোল্ড হচ্ছে একটা সিম্বল। গোল্ড মানে সোনা। তো এটা একটা সিম্বল। এটা কিসের প্রতীক? প্রথমত তাদের পিওর লাভের প্রতীক, এরপরে তাদের আনব্রেকেবল লাভের প্রতীক। তো এগুলো হচ্ছে প্রতীক। ইমেজ, ইমেজ মানে কি? ইমেজ মানে হচ্ছে চিত্রকল্প। অর্থাৎ আমরা আমরা যখনই কবিতার মধ্যে বা যে কোনো সাহিত্যকর্মে কোনো কিছু পড়ি, তো তখন কিন্তু সেটা আমাদের মস্তিষ্কে চিত্রের মতো আসে না, চিত্রের মতো আমরা দেখতে পাই। তো এটাই হচ্ছে চিত্রকল্প। চিত্রের মতো আমরা দেখতে পাই বা শুনতে পাই বা গন্ধ পাই। তো এগুলোই হচ্ছে ইমেজ। যখন সাহিত্যকর্মে কবিরা শব্দের মাধ্যমে আমাদের মস্তিষ্কে ছবি তৈরি করে, বা আমরা গন্ধ পাই, আমরা শুনতে পাই, বা আমরা স্পর্শের অনুভূতি পাই, তো এগুলোই হচ্ছে, এই শব্দগুলোই হচ্ছে ইমেজ। ইমেজ মানে চিত্রকল্প। তো এখানে ইমেজ আমরা কি পাচ্ছি? এই যে ভার্চুয়াস মেন, কবিতার শুরুতেই, কবিতার শুরুতেই যে একজন খুবই ভালো লোক মারা যাচ্ছে, তো এটা যখন আমরা পড়ছি তখন কিন্তু আমাদের মস্তিষ্কে একটা ছবিও তৈরি হচ্ছে, তাই না? যে একটা খুব ভালো মানুষ, সে হয়তো বিছানায় শুয়ে আছে, সে মারা যাচ্ছে এবং তার কোনো কষ্ট হচ্ছে না, সে ছটফট করছে না, এবং তার স্যাড ফ্রেন্ডসরা, তার দুঃখী আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, তারা কিন্তু পাশে দাঁড়িয়ে আছে, তারা বলা বলি করছে, কথা বলছে যে তার প্রাণ কি এখন বের হলো? কেউ কেউ বলছে যে না, এখনো বের হয়নি। তো এগুলোই তো ইমেজ, এগুলোই তো চিত্রকল্প, তাই না? তো এই যে এই ভার্চুয়াস মেন, এইটা একটা চিত্রকল্প। আবার হচ্ছে এই যে কম্পাস দিয়ে একটা চিত্র আঁকানো হচ্ছে, সরি, কম্পাস দিয়ে একটা বৃত্ত আঁকানো হচ্ছে। তো এই জিনিসগুলো যখন আমরা পড়ছি, তো আমরা কিন্তু এই কম্পাসের চিত্রটাই দেখতে পাচ্ছি, যে কম্পাসের দুইটা কাঁটা, একটা কাঁটা একটু ফাঁকা হয়ে দূরে গেল, বৃত্ত আঁকাচ্ছে। তো এগুলো ইমেজ। তো এই ইমেজগুলোর মাধ্যমে আমাদেরকে কি বোঝানো হচ্ছে? যে তাদের ভালোবাসা হচ্ছে স্পেশাল, পারফেক্ট এবং ইটার্নাল। প্রথমত এই যে ভার্চুয়াস মেন, ভার্চুয়াস মেন হচ্ছে একজন গুণী ব্যক্তি, ভালো ব্যক্তি যখন মারা যাচ্ছে, তখন খুব শান্তিপূর্ণ, পিসফুলি মারা যাচ্ছে।
অর্থাৎ এই ভালো ব্যক্তিটা একটা স্পেশাল পিপল, একটা স্পেশাল পার্সন, একটা বিশেষ পার্সন, এই কারণে তো তার কোনো কষ্ট হচ্ছে না, সে খুব শান্তিপূর্ণভাবে মারা যাচ্ছে। তো এই স্পেশাল পার্সনটাকে যখনই আমরা দেখছি তখনই আমরা বুঝতে পারছি তাদের ভালোবাসা স্পেশাল। এই চিত্রকল্প দেখার সাথে সাথে আমরা বুঝতেও পারছি যে কবি এবং তার প্রেমিকার ভালোবাসা এরকম স্পেশাল, তাই না? এরপরে আমরা এই যে যখন একটা সার্কেল আঁকানোর চিত্র আমাদের সামনে আসছে, একটা সার্কেল আঁকানো, একটা বৃত্ত আঁকানো হচ্ছে, সেই চিত্র যখন আমরা দেখতে পাচ্ছি তখন আমরা বুঝতে পারছি যে তার এই প্রেমিক প্রেমিকার ভালোবাসা হচ্ছে পারফেক্ট এবং ইটারনাল। এটা কিভাবে? কারণ বৃত্তই তো পারফেক্ট এবং ইটারনাল। বৃত্ত মানেই হচ্ছে সেই জিনিসটা পারফেক্ট এবং ইটারনাল। কিভাবে? কারণ একটা বৃত্ত যখন আঁকানো হয় তখন কেন্দ্র থেকে যে কোনো ব্যাস কিন্তু সমান হয়। বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো ব্যাস, এটা কিন্তু যেদিকেই আমি যাব সমান পাবো, একই দূরত্ব হবে, তাই না? এই কারণে তো সেটা বৃত্ত, এই কারণে বলা হচ্ছে পারফেক্ট এবং ইটারনাল কেন? বৃত্তের যে গোল যে দাগটা, যেটা গোল হয়ে আসলো, সেদিক দিয়ে আমি যদি চলা শুরু করি সেটা কি কখনো শেষ হবে? বৃত্তের যে গোল যে দাগটা, গোল হয়ে যেটা আসছে, সেটা দিয়ে আমি যদি চলা শুরু করি সেটা কখনো শেষ হবে না, আমি চলতেই থাকবো, ঘুরতেই থাকবো বৃত্তাকারে, সেটার কোনো শেষ নেই। এই কারণে তো সেটা ইটারনাল, চিরস্থায়ী। তো যখনই আমরা এই সার্কেলের চিত্রকল্প আমাদের মাথায় আসছে তখনই আমরা বুঝতে পারছি তাদের ভালোবাসা হচ্ছে পারফেক্ট এবং ইটারনাল। যখন এই ভার্চুয়াস মেন তার চিত্রকল্প আমরা দেখতে পাচ্ছি তখন আমরা বুঝতে পারছি এই ভার্চুয়াস মেন যেরকম স্পেশাল, তাদের ভালোবাসাও এরকম স্পেশাল, তাই না? তো এই হচ্ছে বিষয়। তো তাহলে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে কি কি আলোচনা করতে হয়? কবিতার মেইন আইডিয়া, কবিতাতে কি ঘটছে সেটার মাধ্যমে লেখক আমাদেরকে কি বোঝাচ্ছেন, এগুলো আলোচনা করতে হয়। কবিতার বিশেষ বিশেষ দিকগুলো আলোচনা করতে হয়, যেরকম এই কবিতার ক্ষেত্রে কনসিট। এরপরে সিম্বল এবং ইমেজেস, কিছু সিম্বল এবং ইমেজেস আলোচনা করা হলো। এরপরে কবিতার গঠন কেমন, আসলে এটা কি ধরনের কবিতা, এটা কি কোনো সনেট নাকি কোনো ড্রামাটিক মনোলগ, না কি আসলে গঠনটা কি কবিতার, বা কবিতার কয়টা স্ট্যান্ডা আছে, কয়টা লাইন আছে, এই জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করতে হয়। যদি মনে না থাকে তাহলে সমস্যা নেই, তবে মনে থাকলে এগুলো আলোচনা করা যেতে পারে। যে এই কবিতায় আমরা 9টা স্ট্যান্ডা দেখতে পাই, প্রতিটা স্ট্যান্ডা 4 লাইনের। 4 লাইনের স্ট্যান্ডাকে কি বলে? কোয়াট্রেন বলে। 4 লাইনের স্ট্যান্ডাকে বলে কোয়াট্রেন, ঠিক আছে? অর্থাৎ আমরা 9টা কোয়াট্রেন পাই এই কবিতায়, 9টা কোয়াট্রেন, অর্থাৎ 9টা 4 লাইনের স্ট্যান্ডা। এই কবিতার রাইম স্কিম কি? এবি এবি ইন ইস স্ট্যান্ডা, প্রতিটা স্ট্যান্ডায় এবি এবি মেনটেন করে। এই কবিতার মিটার কি? মিটার হচ্ছে আয়াম্বিক টেট্রামিটার। টেট্রা মানে হচ্ছে 4, আয়াম্বিক মানে এমন একটা বিট যেখানে একটা সিলেবল কম টেনে উচ্চারিত হয়, একটা সিলেবল বেশি টেনে উচ্চারিত হয়, একটা আনস্ট্রেসড সিলেবল, একটা স্ট্রেসড সিলেবল। অর্থাৎ প্রথমটা পাতলা করে উচ্চারিত হয়, দ্বিতীয়টা মোটা করে উচ্চারিত হয়। তো এই ধরনের বিটকে বলে আয়াম্প, এই ধরনের ছন্দ বা বিটকে বলে আয়াম্প। যাই হোক, এখন ক্লাসের সময় কম, এত বিস্তারিত এটা আলোচনা করব না, বা এটা অত বিস্তারিত জানারও বিষয় না, জাস্ট আমরা মনে রাখবো যে এই কবিতার মিটার হচ্ছে আয়াম্বিক টেট্রামিটার। অর্থাৎ প্রতিটা লাইনে আমরা টেট্রা মানে 4টা মিটার পাই, বা প্রতিটা লাইনে আমরা 4টা বিট পাই, এবং 2টা সিলেবল মিলে একটা বিট তৈরি হয়। 2টা সিলেবল মিলে একটা বিট তৈরি হয়, অর্থাৎ 8টা সিলেবল থাকে। টেট্রা মানে 8টা সিলেবল, ওই জন্যই বলা হচ্ছে 4 পেয়ার অফ সিলেবলস, 4 জোড়া সিলেবল থাকে। তাহলে যদি পেন্টামিটার হয়, পেন্টামিটার মানে 5 জোড়া সিলেবল, অর্থাৎ 10টা সিলেবল। যদি হয় ট্রাইমিটার, ট্রাই মানে 3, ট্রাইমিটার মানে 3 পেয়ার্স অফ সিলেবল,
অর্থাৎ টোটাল 6টা সিলেবল থাকে ট্রাইমিটারে। আর আয়াম্প মানে হচ্ছে প্রথম সিলেবল হালকাভাবে উচ্চারিত হয়, পরের সিলেবলটা টেনে মোটাভাবে উচ্চারিত হয়, এটাই হচ্ছে আয়াম্প। যাই হোক, এই বিষয়গুলো অত বোঝার দরকার নেই, একটু মাথায় রাখবেন এগুলো। তো এই হচ্ছে বিষয়, শেষ করে দিব এখন। টোন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এই কবিতার টোন এবং ল্যাঙ্গুয়েজ কেমন? টোনটা কেমন? টোন মানে সুর, অর্থাৎ এই কবিতায় কবি যে কথাগুলো বলেছেন এগুলো কি তিনি কিভাবে বলেছেন? দুঃখ নিয়ে বলেছেন, না খুবই আনন্দে হাসতে হাসতে বলেছেন, না কিভাবে বলেছেন, সেটাই হচ্ছে টোন। তো দ্য টোন অফ দ্য পোয়েম ইজ কাম, কমফোর্টিং অ্যান্ড থটফুল। এই কবিতার সুর হচ্ছে কি? কাম। কাম মানে শান্তশিষ্ট, কমফোর্টিং আরামদায়ক, এবং চিন্তাশীল। কাম এবং কমফোর্টিং কেন? কারণ এই যে কবির প্রেমিকা বা স্ত্রী, সে কান্নাকাটি করছে এবং কবি কিন্তু খুব শান্তভাবে তাকে বোঝাচ্ছে, খুব ধীরে সাস্তে তার সাথে বুঝিয়ে বুঝিয়ে কথা বলছে, এই কারণে টোনটা হচ্ছে কাম এবং কমফোর্টিং। এবং থটফুল, অনেক চিন্তা ভাবনা করে তাদের প্রেম যে স্পিরিচুয়াল, সাধারণ প্রেমের মতো না, এগুলো আলোচনা করা হচ্ছে। তো এই হচ্ছে আজকে ক্লাস, এখনই 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আপনারা বাসায় পড়াশোনা করেন, আর কারো কোথায় কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন গ্রুপে। আবারও দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।